নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আরও জটিলতা বাড়ল 2025-এ যে নতুন 9, 10, 11, 12-এর চাকরি পরীক্ষা নিয়ে। দুপক্ষই আদালতে গেল। রাজ্য সরকার চোর বাঁচানোর জন্য সরাসরি কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে গেছে। জাস্টিস সৌগত ভট্টাচার্য গতকাল যে রায়টা দিয়েছিলেন, অর্থাৎ যারা স্পেসিফিক্যালি টেন্টেড, যারা অযোগ্য, তাদের চাকরির পরীক্ষাতে বসতে দেওয়া যাবে না, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক বসতে দেওয়া যাবে না। তারাও রাজ্য সরকার সেটাকে চ্যালেঞ্জ করে আদালতে গেল, অর্থাৎ ডিভিশন বেঞ্চে গেল। তার লক্ষ্য হচ্ছে যারা অযোগ্য, যাদের চাকরিটা পাইয়ে দেওয়ার চেষ্টা করেছেন, চিহ্নিত টেন্টেড, যারা স্কুল সার্ভিস কমিশন বা রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে যাদের জানানো হয়েছিল যে এরা টেন্টেড, সেই টেন্টেডদের তালিকা প্রকাশ না করে সরাসরি তাদের চাকরি দিয়ে ঘুরপথে চাকরি দেওয়ার একটা ব্যবস্থা রাজ্য সরকার চেষ্টা করছিল। সেটাই জাস্টিস সৌগত ভট্টাচার্য কালকে পরিষ্কারভাবে বলেছেন, না, এদের বসতে দেওয়া যাবে না অ্যাজ পার সুপ্রিম কোর্ট ইনস্ট্রাকশন। এবং তারপরেই বোঝা যাচ্ছিল যে সঙ্গে সঙ্গে রাজ্য সরকার একটা স্টে অর্ডার চেয়েছিলেন, অর্থাৎ রায়ের ওপর স্থগিতাদেশ চেয়েছেন। জাস্টিস সৌগত ভট্টাচার্য কিন্তু রায়ের ওপর স্থগিতাদেশ দেননি। আজকে যখন কলকাতা হাইকোর্ট খুলেছে তখন দেখা গেল যে রাজ্য সরকার সেইটা নিয়ে মামলা করলো, অর্থাৎ রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চের রায় মানবে না, ডিভিশন বেঞ্চে যাবে চোরেদের চাকরি বাঁচানোর জন্য। একটা ডেসপারেট অ্যাটেম্প্ট। এটা তো গেলো একটা দিক। অন্য দিকটা হচ্ছে ওয়েটিং লিস্টের ছাত্রছাত্রীরা, তারাও কিন্তু এবার একটা নাছোড়বান্ধা মনোভাব নিয়ে ডিভিশন বেঞ্চে গেছে। তার কারণ শুধু জাস্টিস সৌগত ভট্টাচার্য বেঞ্চে যে রায়টা গতকাল হয়েছিল, সেই রায়ে যারা স্পেসিফিক্যালি টেন্টেড তাদের চাকরির পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এই রায়টা দেওয়া হয়েছিল। কিন্তু অন্যান্য ব্যাপারে যেহেতু সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ডেডলাইন 31শে ডিসেম্বর শেষ হবে, ফলত অন্যান্য ব্যাপারে আর এতে জাস্টিস সৌগত ভট্টাচার্য কিন্তু হস্তক্ষেপ করেননি, কিন্তু বিস্ময় প্রকাশ করেছেন। বলছেন 10 নম্বর অভিজ্ঞতার জন্য প্রশ্নও করেছেন, বিস্ময় প্রকাশ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত সেটাতে হস্তক্ষেপ করেননি। অনলি বিকজ যে 31শে ডিসেম্বরের সুপ্রিম কোর্টের গাইডলাইনটা 31শে ডিসেম্বরের মধ্যে মানতে হবে। অর্থাৎ মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছেও কিন্তু এই 10 নম্বরের অভিজ্ঞতার ভিত্তিতে যে ব্যাপারটা, সে ব্যাপারটাও বিস্ময়কর ঠেকেছে। তিনি বুঝেছেন সেখানেও একটা বেআইনি ব্যাপার আছে, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট 31শে ডিসেম্বরের মধ্যে সব কিছু শেষ করতে বলেছেন, ফলত সেই জন্য তিনি হস্তক্ষেপ করেননি, এমন একটা ইন্টারপ্রিটেশন গতকাল আমরা বুঝেছিলাম। ফলত স্বাভাবিকভাবে এই যে 10 নম্বর অভিজ্ঞতার ভিত্তিতে আর 10 নম্বর লেকচার ডিমনস্ট্রেশন, এইটি হচ্ছে জালিয়াতির জায়গা। এইটাই আমার শিক্ষক, আমার তালিকা, আমার লোকজনকে ওইখানে ঢোকাবো, আর তার মধ্যে আবার টেন্টেডদের ঢোকানোরও পরিকল্পনা রাজ্য সরকার। কত বড় জালিয়াত সরকার, একটু চিন্তা করে দেখুন। যে ওই 10 নম্বর লেকচার ডিমনস্ট্রেশন, 10 নম্বর অভিজ্ঞতা, এই কোটা দিয়ে নিজস্ব তালিকাগুলোকে যারা ভাইপোর অফিসে টাকা দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা শতরঞ্জনদের দিয়েছেন, কালীঘাট ক্যামেক স্ট্রিটে যারা কোটি টাকা শেষ পর্যন্ত জমা করেছেন, তাদের চাকরি বাঁচানোর চেষ্টা, সেইটা নিয়ে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে দুতরফি মামলায় গেল। রাজ্য সরকার চোর বাঁচানোর মামলায় গেল, আর ওয়েটিং লিস্টের ছাত্রছাত্রীরা বললেন যে আমরা কি অপরাধ করেছি, এই 2016 বিধি অনুযায়ী পরীক্ষা হবে। যেহেতু 2016 বিধিটাই প্যানেল বাতিল হয়েছে, সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ আছে যে 2016 যে 22 লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে যারা 9, 10, 11, 12-এর জন্য 5-6 লাখ ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছিল, তাদের জন্য যে বিধি, সেই বিধি অনুযায়ী কাজ করতে হবে। সম্ভবত 49 নম্বর প্যারাতে এই তথ্যটাকে লেখাও আছে। তাহলে রাজ্য সরকার মানছে না কেন? তার কারণ রাজ্য সরকার বেসিক ইন্টেনশন হচ্ছে আলটিমেটলি আদালতে গিয়ে পুরো মামলাটা, পুরো চাকরি প্রক্রিয়াটা আটকে যায়। কেন? সরকার তো টাকা নেই। সরকার বাইরে দেখাচ্ছে আমরা চোরেদের বাঁচানোর জন্য করছি, একদম পরিষ্কার স্ট্যান্ড, ক্লিয়ার স্ট্যান্ড নিয়েছে যে যারা চোর চুরি করে আমাদের টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের জন্য আমরা লড়ছি। আর সেটা প্রকাশ্যে বলছে না, সেটা বলছে আমরা সবার জন্যই সরকার বলে ওই কোটাটা করছে। কীভাবে কি আপনি চিন্তা করে দেখুন যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ঘরে যা স্পেসিফিক্যালি টেন্টেড ধরা পড়ার পর যাতে চাকরি গিয়েছিল, সেটা অ্যাকসেপ্ট করে নিলে আজকে এই 25,753 জনের মধ্যে 16,000-17,000-এর চাকরি কিন্তু বেঁচে যেত। সেই 16-17 চাকরি গেল হাইকোর্টে দেবাংশু বসাকের বেঞ্চে এবং সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে গেল এই কারণে যে রাজ্য সরকার সেটা মানেনি, বা নবান্ন সেটা মানেনি, বা বিকাশ ভবন সেটা মানেনি। কারণ একটা কৃতজ্ঞতা বোধ আছে তো, আমার ভাইপোকে এত টাকা দিয়েছে, আমার দলকে এত টাকা দিয়েছে, তাদের চাকরিটা একটু রাখা দরকার। সেই কৃতজ্ঞতা বোধের জন্যই এই যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের জন্য এই লড়াইটা একটা সরকার লড়ছে। তাহলে কি দাঁড়ালো সবটা? আমি সেইটা আজকে ব্রিফ করবো আজকে এই প্রতিবেদনে। পরিষ্কারভাবে দাঁড়ালো যেটা, চাকরি চোরেদের জন্য বাঁচানোর জন্য খুল্লা নেমে পড়লো রাজ্য সরকার জাস্টিস সৌমেন সেনের বেঞ্চে। আগামীকাল সম্ভবত সেটা শুনানি হবে।
আর আগামীকালের পর হয়তো আরও একটা ডেট হবে, তারপর জাস্টিস সৌমেন সেনের বেঞ্চ রায় দেবে এবং সেখানে ওয়েটিং লিস্টের হয়েও ছাত্রছাত্রীরা মানে যারা চাকরির প্রার্থী চাকরি পাননি তাঁদেরও মামলা যে এই প্রথাটা বাতিল করতে হবে, 2025-এ নতুন বিধি বাতিল করতে হবে। 2016-র বিধি অনুযায়ী সুপ্রিম কোর্ট বলেছে পরীক্ষা নিতে, সেইভাবেই পরীক্ষা নিতে হবে। একটা সরকারকে বোঝাতে হচ্ছে, যারা চাকরি পায়নি তাদের আইনজীবীরা বোঝাচ্ছেন যে আমরা আলটিমেটলি 2016-র বিধিতেই পরীক্ষা নেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছে, সেইটা আপনারা মেনে চলুন। আর রাজ্য সরকার খুল্লা চোরেদের হয়ে সাফাই করতে নেমে গেল। এই পজিশানে কী রায় হতে পারে, জাস্টিস সৌমেন সেনের বেঞ্চে কী রায় হবে সেটা নিয়ে তো আমাদের পক্ষে বলা মুশকিল, কিন্তু এটা ডিভিশন বেঞ্চে দুপক্ষ চলে যাওয়াতে সংকট কিন্তু বাড়লো পরীক্ষার এক। দ্বিতীয়ত হচ্ছে যে দেখুন 2016-র বিধির জন্য ডিমান্ড করে কেউ যেতেই পারে, কিন্তু আমি চাকরি চোরেদের বাঁচানো, যেটা জাস্টিস সৌগত ভট্টাচার্যও রাজি হলেন না, সেইটাকে অপোজ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছেন আমার আপনার দেওয়া ট্যাক্সের পয়সা খরচা করে। ভালো করে ভাবুন, যে ছাত্রছাত্রীর মানে সাধারণ মানুষের দেওয়া ট্যাক্সের টাকা খরচা করে, আইনজীবীদের পেছনে পয়সা খরচা করে একটা সরকার, একটা ব্রাত্য বসু বিকাশ ভবন, শিক্ষা দপ্তর, তারা যাচ্ছে আদালতে ডিভিশন বেঞ্চে কি না যারা আমাদের টাকা দিয়েছে তাদের চাকরিটা আমি বাঁচাতে চাই। কত বড় নটোরিয়াস ক্রিমিনাল মাইন্ডসেট নবান্নের ওই মহিলার না হলে আজকে এই জিনিসটা হয় না। যাই হোক, এই তো পরিস্থিতি দাঁড়ালো, ফলে মামলার শুনানি হবে এবং সেখানে কী রায় হবে জানি না, কিন্তু এরপরেও আরেকটা স্টেপ আছে যেটা আজকে বলা দরকার, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টেও কিন্তু এই যে রাজ্য সরকার 2016-র বিধি মানেনি সেটা নিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু কন্টেম্প্ট কেস ইতিমধ্যে এগিয়ে গেছে এবং যে কোনো দিন 14 তারিখ সুপ্রিম কোর্ট খুলবে, যে কোনো দিন সেই মামলা উঠবে এবং সেখানেও হয়তো ভেস্তে যেতে পারে রাজ্য সরকারের সম্ভাবনা। কেন দেখুন, যাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে তারা কেন চান্স পাবে না? ভালো করে ভাবুন। আর তারপরে শুধু তাই নয়, 10 নম্বর আপনি দিচ্ছেন ইন্টারভিউয়ের জন্য, 10 নম্বর দিচ্ছেন লেকচার ডিমনস্ট্রেশনের জন্য, আর একাডেমিক যেখানে আগে নম্বর ছিল আমি দেখছিলাম 35 একাডেমিক কোয়ালিফিকেশান, আপনি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেন আপনার জন্য বরাদ্দ আছে 35 নম্বর, তাতে আপনি কোয়ালিফাই করছেন। আর এবারে সেটাকে টেনে নামানো হয়েছে 10, অর্থাৎ 25 নম্বর ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একাডেমিক কোয়ালিফিকেশানের ভিত্তিতে আপনার চাকরি পাওয়ার সুযোগটাকে 35 থেকে 10-এ নামিয়ে দেওয়া হয়েছে। আসলে যেমন সরকারের মাথা, যেমন সরকার ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া উপাধি নিয়ে, ফলস উপাধি নিয়ে বাজারে বেরোয়, ফলে তো তার নেতৃত্ব সেটাই করবেন, সেটাই এক্সপেক্টেড। 35টা নেমে গেছে, 10-এ 10 নম্বর চলে গেছে, লেকচার ডেমনস্ট্রেশনে 10 নম্বর চলে গেছে অভিজ্ঞতায়, আর 5 নম্বর রিটেন টেস্টের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যেন তেন প্রকারণও আমার চোরেদের চাকরিটা বাঁচাতে হবে, সেই ক্রাইটেরিয়াতেই ঘুর পথে পেছনে দরজা দিয়ে ঢুকছে। কিন্তু আমার নিজস্ব একটা বিশ্বাস আছে এটা রাজ্য সরকারের এই চেষ্টা কিন্তু বিফলে যাবে, রাজ্য সরকারকে চরম ধাক্কার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। আমি আজকের এই প্রতিবেদন শেষ করার সময় আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এই রাজ্য সরকারের কোর্টে যাওয়া নিয়ে খুব স্পেসিফিক একটা মন্তব্য করেছেন। আমার মনে হলো আজকে বাংলার মনে দর্শকদের সেটা শোনানো দরকার। দেখুন, রাজ্য সরকার বেসিক্যালি চাইছে হচ্ছিল যারা অযোগ্য তাদের কোনো একটা ছলে বলে কৌশলে বাঁচিয়ে আনতে, কিন্তু সেটা পারবে না। আমরাও ডিভিশন বেঞ্চে যাব, কারণ এইখানে যে নোটিফিকেশনটা হয়েছে সেখানে কিন্তু 10 নম্বর করে যারা আগের বারে পরীক্ষা দিয়েছিলেন বা যাদের চাকরি চলে গেছে তাদেরকে পাইয়ে দেওয়া, যারা টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর পাইয়ে দেওয়ারও গল্প এইখানে এই রুলের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে। আর সুপ্রিম কোর্টের খুব স্পষ্টতই নির্দেশ যে নতুন পরীক্ষা হলে সেই নতুন পরীক্ষাতে কিন্তু এনারা বসতে পারবেন না, যারা অযোগ্য তারা বসতে পারবেন না। সুপ্রিম কোর্ট খুব ক্যাটাগরিক্যালি প্যারাগ্রাফ 49-এ একদম স্পেসিফিক্যালি বলেছেন, ক্যান্ডিডেটস নট ফাউন্ড টু বি স্পেসিফিক্যালি টেন্টেড এরাই পরীক্ষা দিতে পারবে অ্যামং দ্য 22 লাখ ক্যান্ডিডেট যারা পার্টিসিপেট করেছেন। তো তাই জন্য রাজ্য সরকার আমার যেটা মত বেসিক্যালি চাইছেন হচ্ছে হলো যারা টেন্টেড ক্যান্ডিডেট বা যাদের নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে বা যারা র্যাঙ্ক জাম্প করেছে বা যাদের ব্ল্যাঙ্ক ওয়েমার আছে তাদেরকেই আবার চাকরিতে বহাল রাখতে, তাই জন্যই ডিভিশন বেঞ্চে অ্যাপিল করেছে। সুপ্রিম কোর্ট খুললে আবার ইমিডিয়েটলি আবার আমরা কন্টেম্প্ট পিটিশনও ফাইল করব।